গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর ত্রয়োদশ ও শেষ পর্ব। অনেক রাত্রে ওরা লুকিয়ে গেল তুলসীদের বাড়ি। তুলসী যত্ন করে খাওয়ালো ওদের, সঙ্গে এক এক পুটুলি ছাঁদা বেঁধে দিলে। যতীন সে রাত্রেই বাড়ি এলো। স্বর্ণ এসে দেখলে স্বামীর শেকল খুলে ঘরে আলো জেলে বসে আছে। স্ত্রীকে দেখে বললে, কোথায় গিয়েছিলে? হাতেও কি? গাইঘাটা থেকে 2 কাঠা সোনামুখ চেয়ে আনলাম এক প্রজাবাড়ি থেকে। ছেলে পেলে খাবে আনন্দ করে। তোমার হাতেও কি গা? সে খোঁজে দরকার নেই, খাবে তো? খিদে পেয়েছে খুব, ভাত আছে? বসো না, যা দিই খাও না। স্বামীর পাতে অনেকদিন পরে সুখাদ্য পরিবেশন করে দিতে পেরে স্বর্ণ বড় খুশি হল। দরিদ্রের ঘরণী সে। শ্বশুর বেঁচে থাকতেও দেখেছে মোটা চাল ভাজা ছাড়া কোনো জলপান জুড়ত না তার। ইদানিং দাঁত ছিল না বলে স্বর্ণ শ্বশুরকে চাল ভাজা গুঁড়ো করে দিত। যতীন বললে, বাহ, এসব পেলে কোথায়? কাউকে বলো না, তুলসীদের বাড়ি। তুলসী নিজে এসে হাত জোর করে সেদিন নেমন্তন্ন করে গেল। বড্ড ভালো মেয়ে। টেকার অঙ্কার নেই এতটুকু। কে কে গিয়েছিলে? নন্দরানী আর সুবাসী, সেলিমেরা। তুলসী দিদি কি খুশি, সামনে দাঁড়িয়ে খাওয়ালে। আসবার সময় জোর করে 1 মালসা লুচি চিনি সাদা দিলে। ভালো করেছ। খেতে পায় না কিছু, ক্যাডার দিচ্ছে ভালো খেতে একটু। যদি টের পায় গায়ে, ফাঁসি দেবে না শুলে দেবে। বেশ করেছ। নেমন্তন্ন করেছিল, গিয়েছ। বিনি নেমন্তন্নে তো যাওনি। ঠাকুর জামাই ছিলেন, তিলু দিদি নীলু দিদি ছিল। ওদের কেউ কিছু বলতে সাহস করবে না। আমরা গরিব, আমাদের উপর যত সব দোষ এসে পড়বে। তা হোক, পেট ভরে লুচি খেয়েছ, ছেলে মেয়েদের খাইয়েছ। ওদের জন্য রেখে দাও, সকালে উঠে খাবে এখন। কাউকে গল্প করে বেরিয়েও না যেখানে সেখানে। মিটে গেল। তুমি বেশ করে খেয়েছো কিনা বলো। না খেলিয়ে তুলসী দিদি শোনে, হাত জোর করে দাঁড়িয়ে। শুদ্ধ বলবে, খেলেন না, পেট বলল না। খোকার জন্মতিথিতে রামহরি চক্রবর্তী এলেন ভবানীর বাড়িতে। সঙ্গে তার 2টি ছেলে। সঙ্গে নিয়ে এলেন খোকনের জন্যে স্ত্রীর প্রদত্ত সরু ধানের খই ও ক্ষীরের ছাঁচ। ভবানীর বাড়ির পশ্চিম পোতার ঘরের দাওয়ায় মাদুর বিছানো রয়েছে অতিথিদের জন্যে। বেশি লোক নয়। রামকানাই কবিরাজ, ফণী চকর্তী, শ্যাম মুখুজ্জে, নীলমণি সমাদ্দার আর যতীন। মেয়েদের মধ্যে নিস্তারিণী, যতীনের স্ত্রী স্বর্ণ আর নীলমণি সমাদ্দারের পুত্রবধূ সুবাসী। ফণী চকর্তী বললেন, আরে রামহরি যে, ভালো আছো? আগে হ্যাঁ, প্রণাম দাদা। আপনি কেমন? আর কেমন, এখন বয়স হয়েছে, গেলেই হলো। পুরোদের মধ্যেই আমি আর নীলমণি দাদা এখনো ভালোই আছি এবং টিকে আছি। আর তো একে একে সব চলে গেল। দাদার বয়স হলো কত? এই 69 যাচ্ছে। বলেন কি, দেখলি তো মনে হয় না। এখনো দাঁত পড়েনি। এখনো আচ্ছের চালির ভাত খাবো, হাত কাটা চিড়ের ফলার খাবো, আধখানা পাকা কাঁঠাল এক জায়গায় বসে খাবো। 2 বেলা 2.5 দুধ খাই এখনো, খেয়ে হজম করি। সেই খাওয়ার ভোগ আছে বলে এখনো এমনটা শরীর রয়েছে, নইলি। আচ্ছা, একটা কথা বলি রামহরি, সেদিন কি কাণ্ডটা করলে তোমরা? আংরালি আর গদাধরপুরের বাউনদের কি একটা কাণ্ডজ্ঞান নেই? নেমন্তন্ন করেছে বলেই পাতাপাতি হবে যে সুদূর বাড়ি? সি সি, ব্রাহ্মণ তো, গলায় পইতে রয়েছে তো। নাইবা হলো কুলীন। কুলীন সকলে হয় না, কিন্তু মান অপমান জ্ঞান সবার থাকা দরকার। কথাগুলোতে নীলমণি সমাদ্দার বড় অস্বস্তি বোধ করতে লাগলেন। তার স্ত্রী ও পুত্রবধূ সেদিন যে বেশি রাত্রে লুকিয়ে ওদের বাড়ি গিয়ে ভোজ খেয়ে এসেছে, এ কথা প্রকাশ না হয়ে পড়ে। পড়লেই বড় মুশকিল। কিন্তু ভগবানের ইচ্ছায় ঠিক সেই সময় ভবানী বাড়ুজ্যে এসে ওদের খাবার জন্য আহ্বান করলেন। কথা চাপা পড়ে গেল। শ্রোত্রিয় ব্রাহ্মণ রামহরি চক্রবর্তীর সঙ্গে এক পংক্তিতে বসে ফণী চকর্তী এরা খাবেন না। অন্য জায়গায় পিঁড়ি পেতে বসিয়ে খাওয়ানো হলো, এবং শুধু তাই নয়, খোকাকে তার জন্মদিনের পায়েস খাওয়ানোর ভার পড়ল তাঁর উপর। রামহরি চক্রবর্তীর পাশেই খোকার পিঁড়ি পাতা। ঘোমটা তুলে তিলু ওদের দুজনকে বাতাস করতে লাগলো বসে। রামহরি বললেন, তোমার নাম কি দাদু? খোকা লাজুক সুরে বললে, শ্রী রাজেশ্বর বন্দ্যোপাধ্যায়। কি পড়ো? এবার উৎসাহ পেয়ে খোকা বললে, হরুগুরু মশায়ের পাঠশালায় পড়ি। কলকাতায় থাকে শুম্ভ দাদা, তার কাছে ইংরেজি পড়তে চেয়েছি, সে শেখাবে বলেছে। বাহ বাহ,
এইটুকু ছেলে নাকি ইঞ্জিরি পড়বে, তবে তো তুমি দেশের হাকিম হবা। বেশ দাদু বেশ, হাকিম হওয়ার মতো চেহারাখানা বটে। মা বলছে আপনি আর কোনো কিছু নেবেন না? না না, যথেষ্ট হয়েছে, 3 বার পায়েস নিয়েছি, আবার কি, বেঁচে থাকো দাদু। বামুন ভোজনের দালাল রামহরি চক্রবর্তীকে এমন সম্মান কেউ দেয়নি কুলীন ব্রাহ্মণের বাড়িতে। বিদায় নিয়ে যাবার সময় রামহরি তিলুকে প্রণাম করে বললে, চলি মা, সেরোডাকাল মনে থাকবে, আজ যা করলে মা আমার, এ যত্ন কখনো ভুলব না। আজ বুঝলাম আপনারা এই দিক দিয়ে রামাশামার মতো লোক নন। 2 হাত 2 পা থাকলে মানুষ হয় না মা, গলায় পইতে ঝোলালি কুলীন ব্রাহ্মণ হয় না। কত কি পরিবর্তন হয়ে গেল গ্রামে। রেল খুলল চাকদা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত। একদিন তিলু ও নীলু স্বামীর সঙ্গে আড়ংঘাটার ঠাকুর দেখতে গেল জ্যৈষ্ঠ মাসে। ওরা গরুর গাড়ি করে চাকদা পর্যন্ত এসে গঙ্গা স্নান করে সেখানে রেধে বেড়ে খেলে। সঙ্গে খোকা ছিল, তার খুব উৎসাহ রেলগাড়ি দেখবার। শেষকালে রেলগাড়ি এসে গেল। ওরা সবাই সেই পরম আশ্চর্য জিনিসটিতে চড়ে গেল আড়ংঘাটা। ফিরে এসে বছরখানেক ধরে তার গল্প আর ফুরোয় না ওদের কারো মুখে। খোকা এদিকে পাঠশালার পড়া শেষ করলে। ভবানী একদিন তিলুর সঙ্গে পরামর্শ করলেন ওকে ছাত্রবৃত্ত পড়িয়ে মুক্তারি পড়াবেন না টোলে সংস্কৃত পড়তে দেবেন। মুক্তারি বললে সতীশ মুক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। তিলু বললে, নীলুকে ডাকো। নীলুর আর সে স্বভাব নেই, এখন সে পাকা গিন্নি। সংসারের সব কাজ নিখুঁতভাবে খুঁটিয়ে করতে ওর জুড়ি নেই। সে এসে বললে, টুলুকে জিজ্ঞেস করো না, আহা কি সব বুদ্ধি। টুলুর ভালো নাম রাজেশ্বর। সে গম্ভীর স্বভাবের ছেলে, চেহারা খুব সুন্দর, যেমন রূপ তেমনই বুদ্ধি। বাবাকে বড় ভালোবাসে, বিশেষ পিতৃভক্ত। সে এসে হেসে বললে, বাবা বলো না, আমি কি জানি। আর ছোট মা তো কিছু জানেই না। কলের গাড়িতে উঠে সেদিন দেখলে না, পান সাজতে বসল। রানাঘাট থেকে কলের গাড়ি ছাড়ল তো টুক করে এলো আংড়াঘাটা। আর ছোট মার কি কষ্ট বললে, 2টো পান শাস্তি শাস্তি ঘরে এসে গেল, 3 কোষ রাস্তা, হি হি। নীলু বললে, তা কি জানি বাবা, আমরা বুড়োসুড়ো মানুষ, চাকদাতে আগে আগে গঙ্গা স্নান করতে যেতাম পানের বাটা নিয়ে, পান শাস্তি শাস্তি। অমন হাসতে হবে না তোমারে। আমি অন্যায় কি বললাম? তুমি কি জানো পড়াশুনোর? মা তবু সংস্কৃত পড়েছে কিছু কিছু, তুমি একেবারে মুখ্যু। তুই শেখাস আমাকে খোকা। আমি শেখাবো? এই বয়সে উনি ক খ ও আ ভারী মজা। তোরে সানার পায়েস খাওয়াবো বেলা। ঠিক ঠিক, তাহলে তুমি খুব ভালো, মোটেই মুখ্যু না। ভবানী বললে, আহ এই টুলু, এসব এখন রাখো, আসল কথার জবাব দে। তুমি বলো বাবা, কি ইচ্ছে তোমার? এই সময় নীলু আবার বললে, ওকে মুক্তারি টোক্তারি করতে দেবেন না, ইংরেজি পড়ানোকে, কলকাতায় পাঠাতে হবে। ওই শম্ভু দেখো কেমন করেছে কলকাতায় চাকরি করে, তার সে কম বুদ্ধিমান কি টুলু? ভবানী বাড়ুজ্যে বললেন, কি বলো খোকা? ছোট মা ঠিক বলেছে। তাই হোক বাবা, মা কি বলো, ছোট মা ঠিক বলেনি? নীলু অভিমানের সুরে বললে, কেন মুখ খুঁজে, আমি আবার কি জানি? টুলু বললে, না ছোট মা, হাসি না, তোমার কথাটা আমার মনে লেগেছে। ইংরেজি পড়তে আমারও ইচ্ছে, তাই তুমি ঠিক করো বাবা, ইংরেজি শেখাবে কে? নীলু বললে, তা আমি কি করে বলবো, সেটা তোমরা ঠিক করো। তাই তো, কথাটা ঠিক বলেছে খোকা। ইংরেজি পড়বে কার কাছে খোকা? গ্রামে কেউ ইংরেজি জানে না, কেবল ইংরেজি নবী শম্ভু রায়। সে বহুবার থেকে আমুটি কোম্পানির হোসে কাজ করে, সাহেব সুবোধের সঙ্গে ইংরেজি বলে। গায়ে এজন্যে তার খুব সম্মান। মাঝে মাঝে অকারণে গায়ের লোকদের সামনে ইংরেজি বলে বাহাদুরি নেবার জন্যে। তিলু হেসে বললে, এই খোকা, তো শম্ভু দাদা কেমন ইংরেজি বলে রে? ইটস স্টেট ম্যাট ফুট, ইটস সোন টু ফুট ফিট। ভবানী বললে, বারে, কখন শিখলি এত? টুলু বললে, শুনে শিখেছি, বলে তাই শুনি কি না, যা বলে সেরকম বলি। ভবানী বললেন, সত্যি ঠিক ইংরেজি শিখেছে, দেখো কেমন বলছে। নীলু বললে, সত্যি ঠিক বলছে তো? তিনজনেরই খুব খুশি হলো খোকার বুদ্ধি দেখে। খোকা এই উৎসাহ পেয়ে বললে, আমি আরো জানি, বলবো বাবা? সিটে হিপ সিট ফুট অ্যাপ টাইম আই। ও বাবা, এ দুটো কথা খুব বলে, আই আর মাই। সত্যি বলছি বাবা। নীলু অবাক হয়ে ভাবলে, কি আশ্চর্য বুদ্ধিমান তাদের খোকা।
প্রসন্ন চক্রবর্তী নীলকুঠির চাকরি যাওয়ার পরে 2 বছর বড় কষ্ট পেয়েছে। আমিনের চাকরি জোটানো বড় কষ্ট। বসে বসে সংসার চলে কোথা থেকে? অনেক সন্ধানের পর বর্তমান চাকরিটা জুটে গিয়েছে বটে, কিন্তু নীলকুঠির মতো অমন সুখ আর কোথায় পাওয়া যাবে চাকরি? তেমন ঘরবাড়ি, তেমন পোষার প্রতিপত্তি দিশা জমিদারের কাছারিতে হবে না, হতে পারে না। 4 বছর তবু কাটল এদের এখানকার চাকরিতে। এটা পাল স্টেটের বাহাদুরপুরের কাছারি। সকালে নায়েব ঘনশ্যাম চাকলাদার পালকি করে বেরিয়ে গেলেন চিতলমারির খাস খামারের তদারক করতে। প্রসন্ন আমিন একটু হাঁপ ছেড়ে বাঁচল। এরা নতুন মনিব, অনেক বুঝে চলতে হয় এদের কাছে। আর সে রাজারাম দেওয়ানও নেই, সে বড় সাহেবও নেই। নায়েবের চাকর রতিলাল নাপিত ঘরে ঢুকে বললে, ও আমিনবাবু, কি করছেন? এই বসে আছি। কেন? নায়েববাবুর হাঁসটা এদিকে এলো, দেখেছেন? দেখিনি। তামাক খাবেন? শ্বাস দিকে একটু। রতিলাল তামাক সেজে নিয়ে এলো। সে নিজে নিয়ে না এলে নায়েবের চাকরকে হুকুম করার মতো সাহস নেই প্রসন্ন চক্রবর্তীর। রতিলাল বললে, আমিনবাবু, সকালে তো মাছ দিয়ে গেল না গিরে জেলে? দেবার কথা ছিল। গিরে কাল বিকেলে হাটে মাছ বেচছিল দেখেছি। আর মাছ রোজ তো দেয়, আজ এলো না কেন কি জানি। নায়েব মশাই মাছ না হলে ভাত খেতে পারেন না মোটে। দেখি আর খানিক, যদি না আনে জেলে পাড়া পানে দৌড়িতে হবে মাছের জন্য। রতিলালের ভ্যাজ ভ্যাজ ভালো লাগছিল না প্রসন্ন চক্রবর্তীর। তার মন ভালো না আজ। তাছাড়া নায়েবের চাকরের সঙ্গে বেশিক্ষণ গল্প করবার প্রবৃত্তি হয় না। আজই না হয় অবস্থার বৈগুণ্যে প্রসন্ন চক্রবর্তী এখানে এসে পড়েছে বেঘরে। কিন্তু কি সম্মানীয় রোব দাবে কাটিয়ে এসেছে এতকাল মোল্লাহাটির কুঠিতে, তা তো ভুলতে পারছে না সে। আপদ বিদায় করার উদ্দেশ্যে প্রসন্ন আমিন তাড়াতাড়ি বললে, তা মাছ যদি নীতি হয় এই বেলা যাও, বেশি বেলা হয়ে গেলেই মাছ সব নিয়ে যাবে এখন সোনাখালীর বাজারে। যাই, কি বলেন? এখনই যাও, আর ড্রিঙ্ক করো না। রতিলাল চলে গেল এবং কিছুক্ষণ পরেই দেখা গেল সে মাছের খাড়ই হাতে বার হয়ে গেল কাছারির হাতা থেকে। প্রসন্ন চক্রবর্তীর মন শান্ত হয়ে এলো সঙ্গে সঙ্গে। রোদে বসে তেল মেখে এবার নিয়ে নেওয়া যাক। কাঁঠাল গাছতলার রোদে পিড়ি পেতে সে রাঙা গামছা পরে তেল মাখতে বসল। স্নান সেরে এসে রান্না করতে হবে। কত বেগুন এ সময় দিয়ে যেত প্রজারা, বেগুন, ঝিঙে, নতুন মূলো। শুধু তাকে নয়, সব আমলাই পেত। নরহরি পেশকার তাকে সব তার পাওনা জিনিস দিয়ে বলতো, প্রসন্নদা, আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, রান্নাটা আপনাদের বংশগত জিনিস, আমার দুটো ভাত আপনি রেঁধে রাখবেন দাদা। সুবিধে ছিল, একটা লোকের জন্য রাখতেও যা, 2জন লোকের রাখতেও সেই প্রায় একই খরচ। টাকা 3-4 পড়তো দুজনের মাসিক খরচ। নরহরি চাল ডাল সবই জোগাত। চমৎকার খাঁটি দুধটুকু পাওয়া যেত, এও দিয়ে যেত। পয়সা দিয়ে বড় একটা হয়নি জিনিস কিনতে। আহা, গয়ার কথা মনে পড়ে। গয়া, গয়া মেম। না, তার কথা ভাবলেই কেন তার মন ওরকম খারাপ হয়ে যায়। গয়া মেম ওর দিকে ভালো চোখে তাকিয়েছিল। দুঃখের তো পারাপার নেই জীবনে। ছেলেবেলা থেকেই দুঃখের পেছনে ধোঁয়া দিতে দিতে জীবনটা কেটে গেল। কেউ কখনো হেসে কথা বলেনি, মিষ্টি গলায় কেউ কখনো ডাকেনি। গয়া কেবল সেই স্বাদটা পূর্ণ করেছিল জীবনের। অমন সুঠাম সুন্দরী, একরাশ কালো চুল, বড় সাহেবের আদরিনী আয়া গয়া মেম তার মতো লোকের দিকে যে কেন ভালো চোখে চাইবে, এর কোনো হেতু খুঁজে মেলে? তবু সে চেয়েছিল। কেমন মিষ্টি গলায় ডাকত, খুড়োমশাই, ও খুড়োমশাই। বয়সে সে বুড়ো ওর তুলনায়, তবু তো গয়া তাকে তাচ্ছিল্য করেনি। কেন করেনি? কেন ছল ছুতো খুঁজে তার সঙ্গে গয়া হাসি মস্করা করত? কেন তাকে প্রশ্রয় দিত? কেন অমনভাবে সুন্দর হাসি হাসত তার দিকে চেয়ে? কেন তাকে নাচিয়ে ও অমন আনন্দ পেত? আজকাল গয়া কেমন আছে? কতকাল দেখা হয়নি। বড় কষ্টে পড়েছে হয়তো। কে জানে কতদিন রাত্রে মন কেমন করে ওঠে ওর জন্যে। অনেককাল দেখা হয়নি। ও আমিন মশাই, মাছ পেলাম না। রতিলালের মাছের খাড়ই হাতে প্রবেশ। সর্বশরীর জ্বলে গেল প্রসন্ন চক্রবর্তীর। আহ মূলজা, আমি তোমার এয়ার, তোমার দরের লোক, বেটা জলটানা বাসন মাজা চাকর, সমানে সমানে আজ খোশ গল্প করতে এসে এক গাল দাঁত বার করে তার সঙ্গে। চেনে না সে প্রসন্ন আমিনকে। দিন চলে গিয়েছে, আজ বিষিন ঢোরা সাপ প্রসন্ন চক্রবর্তী। এ কথার উত্তর কি করে দেবে? সে মোল্লাহাটির নীলকুঠি নেই, সে বড় সাহেব শিবটনও নেই।
সে রাজারাম দেওয়ানও নেই। নীলকুঠির আমলে শাসন বলে জিনিস ছিল, লোকে ভয়ে কাঁপত লাল মুখ দেখলে। এসব দিশি জমিদারের কাছারিতে ভূতের কীর্তন, কেউ কাকে মানে, মারও 200 ঝাট্টা। বিরক্তি সহকারে আমিন রতিলালের কথার উত্তরে বললে, ও, নীরস কণ্ঠেই বলে। রতিলাল বললে, তেল মাখছেন? হুম। নাইতে যাবেন? হুম। কি রান্না করবেন ভাবছেন? কি এমন আর, ডাল আর উচ্ছে চচ্চড়ি, ঘোল আছে। ঘোল না থাকে দেবা নেই, শনকা গোয়ালে নিয়ে আতকলসি মাঠাওয়ালা ঘোল দিয়ে গিয়েছে, নেবেন? না, আমার আছে। বলেই প্রসন্ন চকর্তি রতিলালকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি গামছা কাঁধে নিয়ে ইছামতিতে নাইতে চলে গেল। কি বিপদই হয়েছে, ওর সঙ্গে এখন বকবক করো বসে বসে, খেয়ে দেওয়ার কাজ নেই, বেটা বেয়াদবের নাজির কোথাকার। রান্না করতে করতেও ভাবে কতদিন ধরে সে আজ একা রান্না করছে। 20 বছর? না, তারও বেশি। স্ত্রী সরস্বতী সাধনোচিত ধামে গমন করেছেন বহুদিন, তারপর থেকেই হাঁড়ি বেড়ি হাতে উঠেছে, আর নামলো কই। রান্না করলে যা রোজই রেঁধে থাকে প্রসন্ন, তার অতি প্রিয় খাদ্য। খুব বেশি কাঁচা লঙ্কা দিয়ে মাসকলাইয়ের ডাল, উচ্ছে ভাজা, ব্যাস হয়ে গেল। কে বেশি ঝঞ্ঝাট করে? আর অবশ্যই ঘোল আছে। ডাল রান্না করলেন নাকি? জলের ঘটি উঁচু করে আলগোছে খেতে খেতে প্রায় বিষম খেতে হয়েছিল আর কি। কোথাকার ভূত এ বেটা! দেখছিস একটা মানুষ তেতপ পরে দুটো খেতে বসেছে, 1 ঘটি জল খাচ্ছে, ঠিক সেই সময় তোমার কথা না বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছিল। না, তোমার বাপের জমিদারি লাটে উঠেছিল, বদমাস পাজি। বিরক্তির সুরে জবাব দেয় প্রসন্ন চকর্তি। কেন? কিসের ডাল? মাসকলাইয়ের। আমারে একটু দেবেন, বাটি আনবো? নেই আর, 1 কাশি রেঁধেছিলাম, খেয়ে ফেললাম। আমি যে ঘোল এনেছি আপনার জন্য। আমার ঘোল আছে, কিনেছিলাম। এ খুব ভালো ঘোল, শনকা গোয়ালিনীর নাম ডাকি ঘোল, বিষ্ণু ঘোষের বিধবা দিদি, চেনেন? মাটলা ঘোল, ও সারা কেউ কুত্তি জানে না, খেয়ে দেখেন। নামটা বেশ, মুরুগে, ঘোল খারাপ করেনি, বেশ জিনিসটা। এই গায়ে থাকে শনকা গোয়ালিনী? বয়স কত? 1 কলকে তামাক সেজে খেয়ে প্রসন্ন একটু শুয়ে নিলে ময়লা বিছানায়, সবে সে চোখ একটু বুঝেছে, এমন সময় পাইক এসে ডাক দিলে, নায়েব মশাই ডাকছেন আপনারে। ধর্মর করে উঠে প্রসন্ন চকর্তি কাছারি ঘরে ঢুকল। অনেক প্রজার ভিড় হয়েছে। আমিনের জরিপি চিঠার নকল নিতে এসেছে 8-10টি লোক। নায়েব ঘনশ্যাম চাকলাদার রাশভারী লোক, পাকা গোপ, মুখ গম্ভীর, মোটা ধুতি পরনে, কোচার মুড়ো গায়ে দিয়ে ফরাসে বসেছিলেন আধময়লা একটা গির্দে হেলান দিয়ে। রূপো বাঁধানো ফর্সিতে তামাক দিয়ে গেল রতিলাল নাপিত। আমিনের দিকে চেয়ে বললেন, খাস মহলে চিটা তৈরি করেছেন? প্রায় সব হয়েছে, সামান্য কিছু বাকি। ওদের দিতে পারবেন? যাও, তোমরা আমিন মশাইয়ের কাছে যাও, এদের একটু দেখে দেবেন তো চিটাগুলো। দূর থেকে এসেছে এসব, আজই চলে যাবে। প্রসন্ন চকর্তি বহুকাল এই কাজ করে এসেছে। গুড়ের কলসির কোন দিকে সার গুড় থাকে আর কোন দিকে ঝোলা গুড় থাকে তাকে সেটা দেখাতে হবে না। খাসমহলের চিটা তৈরি থাকলে কি আর সব গোলমাল মিটে যায়? সীমানার সহদ্দর নিয়ে গোলমাল থাকে, অনেক কিছু গোলমাল থাকে। চিঠাতে নায়েবের সই করাতে হবে, অনেক কিছু হাঙ্গামা। এখন অবেলায় অত শত কাজ কি হয়ে উঠবে বলা যায় না, চেষ্টা করে অবশ্যই দেখা যাক। নীলকুঠির দিনে এমন সব ব্যাপারে 2 পয়সা আসত, সেসব অনেক দিনের কথা হলো। এখন যেন মনে হয় সব স্বপ্ন। প্রজাদের তরফ থেকে একজন লোক এগিয়ে এসে বললে, করে দেন আমিন বাবু, আপনারে পান খেতে কিছু দেব এখন। কিছু কত? 1 আনা করে মাথা পিছু দেব এখন। প্রসন্ন চকর্তি হাতের খেরো বাঁধা দপ্তর নামিয়ে রেখে বললে, তাহলে এখন হবে না। তোমরা নায়েব মশাইকে গিয়ে বলতে পারো, সিটে তৈরি হয়েছে বটে, এখনো সাবেক রেকর্ডের সঙ্গে মেলানো হয়নি, সই হয়নি, এখনো 10-15 দিন কি মাসখানেক বিলম্ব। সিটে তৈরি থাকলেই কাজ ফতে হয় না, অনেক কাঠখড় পোড়াতে হয়। প্রজাদের মোড়ল বিনীতভাবে বললে, তা আপনি কত বলছো আমিনবাবু? সেও অভিজ্ঞ লোক, আইন আদালত জমিদারি কাছারির গতিক এবং নারী বিলক্ষণ জানে। কেন আমিনবাবু বেঁকে দাঁড়িয়েছে তাকে বোঝাতে হবে না। প্রসন্ন চকর্তি অপ্রসন্ন মুখে বললে, না না, সে হবে না, তোমরা নায়েবের কাছেই যাও, আমার কাজ এখনো মেটেনি, দেরি হবে 10-15 দিন।
মোড়ল মশাই হাত জোর করে বললে, তা মোদের ওপর রাগ করবেন না আমিন মশাই, 100 পয়সা করে মাথা পিছু দেবানি। 2 আনার 1 কোটি কম হলি পারবো না, গরিব মরে যাবে তাহলে। না, পারবো না। বাধ্য হয়ে 10 জন প্রজার 5 শিকে মোড়ল মশাইকে ভালো ছেলের মতো সুরসুর করে এগিয়ে দিতে হলো প্রসন্ন চকর্তির হাতে। পথে এসব আবধন। চকর্তিকে আর কাজ শেখাতে হবে না ঘনশ্যাম চাকলাদারের। কি করে উপরি রোজগার করতে হয়, নীলকুঠির আমিনকে সে কৌশল শিখতে হবে পচা জমিদারি কাছারি রামলার কাছে। শাসন করতে এসেছেন। দেখেছিস শিপটন সাহেবকে? বেলা 3 প্রহর। ঘনশ্যাম চাকলাদার আবার ডেকে পাঠালেন প্রসন্ন চকর্তিকে। ঘনশ্যাম নায়েব অত্যন্ত কর্মঠ, দুপুরে ঘুমের অভ্যেস নেই। গির্দে বালিশ বুকে দিয়ে জমার খাতা সই করবেন। পেশকার কাছে দাঁড়িয়ে পাতা উল্টে দিচ্ছে, ফর্সিতে তামাক পুড়ছে। প্রসন্ন চকর্তির দিকে চেয়ে বললে, ওদের চিটা দিয়ে দিলেন? আগে হ্যাঁ। ঘোড়া চড়তে পারেন? আগে। এখনই একবার রাহাতুনপুর যেতে হচ্ছে আপনাকে। বিলাত আলী সর্দার ও ওসমান গনির মামলায় আপনি প্রধান সাক্ষী হবেন। সরেজমিন দেখে আসুন। সেখানে নকুর কপালি কাছারির পক্ষে উপস্থিত আছে, সে আপনাকে সব বুঝিয়ে দেবে। ওসমান গনির ভিটের পেছনে যে শিমুল গাছটা আছে, সেটা কত সেন রাস্তা হবে মেপে আসবেন তো। সে নিয়ে যাব? নিয়ে যান। আমার কান কাটা ঘোড়াটা নিয়ে যান। সার্থক দেবেন না, বাঁ পায়ে ঠোকা মারবেন পেটে, খুব দৌড়বে। এখন অবেলায় আবার চলো রাহাতনপুর। সে কি এখানে? ফিরতে কত রাত হবে কে জানে। নকুর কাপালি সেখানে সব শেখাবে প্রসন্ন চকর্তিকে। হাসিও পায়। সে কি জানে জরিপের কাজের? আমিনের পিছু পিছু খোঁটা নিয়ে দৌড়য়। বড় সাহেব যাকে বলতো পিনম্যান, সেই নকুল কাপালি জরিপের খুঁটিনাটি তত্ত্ব বুঝিয়ে দিবে তাকে, যে 25 বছর এক কলমে কাজ চালিয়ে এলো সাহেব সুবোধের কড়া নজরে। শালুক চিনেছেন গোপাল ঠাকুর, নকুল কাপালি। ঘোড়া বেশ জোরেই চলল যশোর চুয়াডাঙ্গার পাকা সড়ক দিয়ে। আজকাল রেল লাইন হয়ে গিয়েছে এদিকে। ক্রোশখানেক দূর দিয়ে রেলগাড়ি চলাচল করছে। ধোঁয়া ওড়ে, শব্দ হয়, বাঁশি বাজে। একদিন চড়তে হবে রেলের গাড়িতে। ভয় করে, এই বুড়ো বয়সে আবার একটা বিপদ বাঁধবে ওসব নতুন কাণ্ড কারখানার মধ্যে গিয়ে। মানিক মুখুজ্জে মোহরে সেদিন বলছিল, চলুন আমিন মশাই, একদিন কালীগঞ্জে গঙ্গা স্নান করে আসা যাক রেলগাড়িতে চড়ে। 6 আনা নাকি ভাড়া রানাঘাট পর্যন্ত। সাহস হয় না। বড় বড় শিউলি গাছের ছায়া পথের দুধারে। শ্যামতলা ফুলের সুগন্ধ যেন কোনো বিস্তৃত অতীত দিনের কার চুলের গন্ধের মতো মনে হয়। কিছু আজ আর মনে নেই। বুড়ো হয়ে যাচ্ছে সে, হাতও খালি। সামনে কতদিন বেঁচে থাকতে হবে, কি করে চলবে? অকর্মণ্য হয়ে পড়ে থাকলে কে দেবে খেতে? কেউ নেই সংসারে। বুড়ো বয়সে যদি চেন টেনে জমি মাপামাপের খাটাখাটুনি না করতে পারে, মাঠে মাঠে রোদে পুড়ে জলে ভিজে, তবে কে দুমুঠো ভাত দেবে? কেউ নেই। সামনে অন্ধকার, যেমন অন্ধকার ওই বাঁশঝাড়ের তলায় তলায় জমে আসবে আর একটু পরে। রাহাতুনপুর পৌঁছে গেল ঘোড়া 3 ঘন্টার মধ্যে। প্রায় 11 ক্রোশ পথ। এখানে সকলেই ওকে চেনে। নীলকুঠির আমলে কতবার এখানে সে আর কার্কুন আসত নীলের দাগ মারতে। এখানে একবার দাঙ্গা হয় দেওয়ান রাজারাম রায়ের আমলে। খুব গোলমাল হয়। জেলার ম্যাজিস্ট্রেট এসেছিলেন প্রজাদের দরখাস্ত পেয়ে। বড় মোড়ল আব্দুল লতিফ মারা গিয়েছে। তার ছেলে শামসুল এসে প্রসন্ন চকর্তিকে নিজের বাড়িতে নিয়ে গেল। বেলা এখানে দুদণ্ড আছে। বড় রোদে ঘোড়া ছুটিয়ে আসা হয়েছে। শামসুল বললে, সালাম আমিন মশাই, আজকাল কোনে আছেন? তোমাদের সব ভালো? আব্দুল বুঝি মারা গিয়েছে? কদিন? হাহা, বড় ভালো লোক ছিল। আমি আসি বাহাদুরপুরি, বড় দূর পড়ে গিয়েছে। কাজেই আর দেখাশুনো হবে কি করে বলো? তামাক খান সাজি। নকুর কাপালি কোথায় আছে জানো? তাকে পাই কোথায়? বাওরের ধারে যে খড়ের চালা আছে, জরিপের সময় আমিনের বাসা হয়েল, সেখানে আছেন। ঠেকয়। প্রসন্ন চকর্তি অনেকক্ষণ থেকে কিন্তু একটা কথা ভাবছে। পুরনো কুঠিটা আবার দেখতে ইচ্ছে করে। বেলা পড়ে এসেছে। সন্ধ্যার দেরি নেই। মোল্লাহাটির নীলকুঠি এখান থেকে 3 ক্রোশ পথ। ঘোড়া ছুটিয়ে গেলে 1 ঘন্টা। সন্ধ্যার আগেই পৌঁছে যাবে ঘোড়া। খানিক ভেবেচিন্তে ঘোড়ায় চড়ে সে রওনা হলো মোল্লাহাটি। অনেকদিন সেখানে যায়নি। ধুধুল বনে হলদে ফুল ফুটেছে। জিউলি গাছের আঠা ঝরছে কাঁচা কদমা শাকের মতো।
হু হু হাওয়া ফাঁকা মাঠের ওপার থেকে মরিঘাটার বাওরদের কুমুদ ফুলের গন্ধ বয়ে আনছে। শেয়াকুল কাঁটার ঝোপে বেজি খসখস করছে পথের ধারে। জীবনটা ফাঁকা, একদম ফাঁকা। মরিঘাটার এই বড় মাঠের মতো কিছু ভালো লাগে না। চাকরি করা চলছে, খাওয়া দাওয়া চলছে, সব যেন কলের পুতুলের মতো। ভালো লাগে না, করতে হয় তাই করা। কি যেন হয়ে গিয়েছে জীবনে। সন্ধ্যা হলো পথেই। পঞ্চমীর কাটা চাঁদ কুমড়োর ফালির মতো উঠেছে পশ্চিমের দিকে। কি কড়া তামাক খায় বেটারা, ওই আবার দেয় নাকি মানুষকে খেতে? কাশির ধাক্কা এখনো সামলানো যায়নি। দিগন্তের মেঘলা রেখা বননীল দূরত্বে বিলীন। অনেকক্ষণ ঘোড়া চলেছে, ঘেমে গিয়েছে ঘোড়ার সর্বাঙ্গ। এইবার প্রসন্ন চকর্তির চোখে পড়ল দূরে উঁচু সাদা নীলকুঠিটা, দীর্ঘ দীর্ঘ ঝাউ গাছের ফাঁকে ফাঁকে। প্রসন্ন আমিনের মনটা ফুলে উঠল। তার যৌবনের লীলাভূমি, তার কতদিনের আমোদ প্রমোদ ও আড্ডার জায়গা। কত পয়সা হাত ফেরতাও হয়েছে ওই জায়গায়। আজকাল নিশাচরের আড্ডা। লালমোহন পাল ব্যবসায়ী জমিদার, তার হাতে কুঠির মান থাকে। প্রসন্ন চকর্তির হঠাৎ চমক ভাঙল। সে রাস্তা ভুল করে এসে পড়েছে কুঠি থেকে কিছু দূরের গোরস্থানটার মধ্যে। দুপাশে ঘন ঘন বাগান, বিলিতি কিসব বড় বড় গাছ রবসন সাহেবের আমলে এনে পোতা হয়েছিল। এসব ঘন অন্ধকার জমিয়ে এনেছে গোরস্থানে। ওইটে রবসন সাহেবের মেয়ের কবর, পাশে ওইটে ড্যানিয়েল সাহেবের। এসব সাহেবকে প্রসন্ন চকর্তি দেখেনি। নীলকুঠির প্রথম আমলে রবসন সাহেব ওই বড় সাদা কুঠিটা তৈরি করেছিল গল্প শুনেছে সে। কি বন জঙ্গল গজিয়েছে কবরখানার মধ্যে। নীলকুঠির জমজমাটের দিনে সাহেবদের হুকুমে এই কবরখানা থেকে সিঁদুর পড়লে তুলে নেওয়া যেত। আর আজকাল কেই বা দেখছে, আর কেই বা যত্ন করছে এই জায়গার। ঘোড়াটা হঠাৎ যেন থমকে গেল। প্রসন্ন চকর্তি সামনের দিকে তাকালে ও সারাগা ঢোল দিয়ে উঠল। মনে ছিল না এখানেই আছে শিপটন সাহেবের কবরটা। কিন্তু কি ওটা নড়ছে সাদা মতন? বড় সাহেব শিপটনের কবরখানায় লম্বা লম্বা উলখড়ের সাদা ফুলগুলোর আড়ালে। নির্জন কুঠির পরিত্যক্ত কবরখানা, অস্পষ্ট জ্যোৎস্নায় ঢাকা। প্রেতজনের ছবি স্বভাবতই মনে না এসে পারে না, যতই সাহসী হোক আমিন প্রসন্ন চক্রবর্তী। সে ভীতিজড়িত আড়ষ্ট অস্বাভাবিক সুরে বললে, কে ওখানে? কেউ? কে গা? শিপটন সাহেবের সমাধির উলখড়ের ফুলের ঢেউয়ের আড়াল থেকে একটি নারী মূর্তি চকিত ও স্ত্রতভাবে উঠে দাঁড়িয়ে রইল অস্পষ্ট জ্যোৎস্নায় পাথরের মূর্তিরই মতো। কে গা? কে তুমি? কে? খুড়োমশাই? ও খুড়োমশাই! ওর কণ্ঠে অপরিসীম বিস্ময়ের সুর। আরও এগিয়ে এসে বললে, আমি গয়া। প্রসন্নর মুখ দিয়ে খানিক্ষণ কোনো কথা বার হল না বিস্ময়। সে তাড়াতাড়ি রেকাবে পা দিয়ে নেমে পড়ল ঘোড়া থেকে। আহ্লাদের সুরে বললে, গয়া, তুমি এখানে? চলো চলো, বাইরে চলে জঙ্গল থেকে। এখানে কোথায় ছিলে? জ্যোৎস্নায় প্রসন্ন দেখলে গয়ার চোখের কোণে জলের রেখা। এর আগেই সে কাঁদছিল ওখানে বসে বসে, এরকম মনে হয়। কান্নার চিহ্ন ওর চোখে মুখে চিকচিকে জ্যোৎস্নায় সুস্পষ্ট। প্রসন্ন চকর্তি বললে, চলো গয়া, ওইদিকে বার হয়ে চলো। কি ভয়ানক জঙ্গল হয়ে গিয়েছে এই দিকটা। গয়া ম্যাম ওর কথায় ভালো করে কর্ণপাত না করে বললে, আসুন খুড়োমশাই, বড় সাহেবের কবরটা দেখবেন না? আসুন, আলেন যখন দেখেই যান। পরে সে হাত ধরে টেনে নিয়ে গেল। শিপটনের সমাধির ওপর টাটকা সন্ধ্যামালতি আর কুঠির বাগানের গাছেরই বক ফুল ছড়ানো। তা থেকে একগোছা সন্ধ্যামালতি তুলে নিয়ে ওর হাতে দিয়ে বললে, দেন, সরিয়ে দেন। আজ মরবার তারিখ সাহেবের, মনে আছে না? কত নুনডা খেয়েছেন এক সময়। দেন, দুটো উলুখড়ের ফুলও দেন তুলে টাটকা, দেন ওই সঙ্গে। প্রসন্ন চকর্তি দেখলে ওর দুগাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে নতুন করে। তারপর দুজনে কবরখানার ঝোপ জঙ্গল থেকে বার হয়ে একটা বিলিতি গাছের তলায় গিয়ে বসল। খানিক্ষণ কারো মুখে কথা নেই। দুজনেই দুজনকে অপ্রত্যাশিতভাবে দেখে বেজায় খুশি যে হয়েছে, সেটা ওদের মুখের ভাবে পরিস্ফুট। কত যুগ আগেকার পাষাণপুরীর ভিত্তির গাত্রে উৎকীর্ণ কোনো অতীত সভ্যতার দুটি নায়ক নায়িকা যেন জীবন্ত হয়ে উঠেছে আজ এই সন্ধ্যা রাতে মোল্লাহাটির পেরো নীলকুঠিতে রবসন সাহেবের আনিত প্রাচীন জুনিপার গাছটার তলায়। গয়া রোগা হয়ে গিয়েছে, সে চেহারা নেই।
সামনের দাঁত পড়ে গিয়েছে, বুড়ো হয়ে আসছে। দুঃখের দিনের ছাপ ওর মুখে, সারা অঙ্গে, চোখের চাউনিতে, মুখের ম্লান হাসিতে। ওর মুখের দিকে চেয়ে চুপ করে রইল গয়া। কেমন আছো গয়া? ভালো আছি। আপনি কনে থেকে? আজকাল আসেন কনে? আসি অনেক দূর, বাহাদুরপুরি। কাছারিতে আমিনি করি। তুমি কেমন আছো তাই আগে কও শুনি। চেহারা এমন খারাপ হলো কেন? আর চেহারার কথা বলবেন না। খেতে পেতাম না যদি সাহেব সেই জমি বিলি না করে দিত আর আপনি মেপে না দিতেন। যতদিন সময় ভালো সেল আমারে দিয়ে কাজ আদায় করে নেবে বুঝতো, ততদিন লোকে মানত, আদর করত। এখন আমারে পুষবে ক্যাডা? উল্টো আরো হেনস্থা করে। একঘরে করে রেখেছে পাড়ায়। সেবার তো আপনারে বলিছি। এখনো তাই চলছে? যতদিন বাঁচব এর সুরাহা হবে ভাবছেন খুড়মশাই? আমার জাত গিয়েছে যে। এক ঘটি জল কেউ দেয় না অসুখে পড়ে থাকলি, কেউ উকি মেরে দেখে না। দুঃখের কথা কি বলবো, আমি একা মেয়ে মানুষ। আমার জমির ধানটা লোকে ফাঁকি দিয়ে নিয়ে যায় রাত্রির বেলা কেটে। কার সঙ্গে ঝগড়া করব? সেদিন কি আমার আছে? প্রসন্ন চকত্তি চুপ করে শুনছিল। ওর চোখে জল। চাঁদ দেখা যাচ্ছে গাছের ডালপালার ফাঁক দিয়ে। কি খারাপ দিনের মধ্যে দিয়ে জীবন তার কেটে যাচ্ছে। তারও জীবনে ঠিক ওর মতোই দুর্দিন নেমেছে। গয়া ওর দিকে চেয়ে বললে, আপনার কথা বলুন। কদিন দেখিনি আপনারে। আপনার ঘোড়া পালালো খুড়মশাই, বাঁধুন। প্রসন্ন চকত্তি উঠে গিয়ে ঘোড়াটাকে ভালো করে বেঁধে এলো বিলিতির গাছটার গায়ে। আবার এসে বসল ওর পাশে। আজ যেন কত আনন্দর মনে। কে শুনতে চায় দুঃখের কাহিনী? সব মানুষের কাছে কি বলা যায় সব কথা? এ যেন বড্ড আপন, বলেও সুখ এর কাছে। এর কানে পৌঁছে দিয়ে সব ভার থেকে সে যেন মুক্ত হবে। বললেও প্রসন্ন। হেসে খানিকটা চুপ করে থেকে বললে, পুরো হয়ে গিয়েছি গয়া। মাথার চুল পেকেছে। মনের মধ্যেই সর্বদা ভয় ভয় করে। উন্নতি করবার কত ইচ্ছে ছিল। এখন ভাবি বুড়ো বয়স, পরের চাকরিটা খোয়ালি কে এক মুঠো ভাত দেবে খেতি। মনের বল হারিয়ে ফেলেছি। দেখছি যেমন চারিধারে, তোমার আমার রুক্ষ মাথায় এক পলা তেল কেউ দেবে না গয়া। কিছু ভাববেন না খুড়মশাই, আমার কাছে থাকবেন আপনি। আপনার মেপে দেওয়া সেই ধানের জমি আছে, দুজনের চলে যাবে। আমারে আর লোকে এসে কি বলবে? ডুবিছি না ডুবতি আসি। মাথার উপরে একজন আছেন যিনি ফেলবেন না আপনারে আমারে। আমার বাবা বড্ড সন্ধানটা দিয়েছেন। আগে ভাবতাম কেউ নেই। চলুন আমার সঙ্গে খুড়মশাই। যতদিন আমি আসি এ গরিব মেয়েটার সেবা যত্ন পাবেন আপনি, যতই ছোট জাত হই। এক অপূর্ব অনুভূতিতে বৃদ্ধ প্রসন্ন চকত্তির মন ভরে উঠল। তার বড় সুখের দিনেও সে কখনো এমন অনুভূতির মুখোমুখি হয়নি। সব হারিয়ে আজ যেন সে সব পেয়েছে এই জনশূন্য পোড়ো কবরখানায় বসে। হঠাৎ সে দাঁড়িয়ে উঠে বললে, আচ্ছা চললাম এখন গয়া। গয়া অবাক হয়ে বললে, এত রাত্রি কোথায় যাবেন খুড়মশাই? পরের ঘোড়া এনেছি, রাত্রিই চলে যাব কাছারিতে। পরের চাকরি করে যখন খাই তখন তাদের কাজ আগে দেখতেই হবে। না যদি আর দেখা হয় মনে রেখো বুড়োটারে। তুমি চলে যাও, অন্ধকারে সাপখোপের ভয়। আর মোটেই না দাঁড়িয়ে প্রসন্ন চকত্তি ঘোড়া খুলে নিয়ে রেকাবে পা দিয়ে লাফিয়ে ঘোড়ায় উঠল। ঘোড়ার মুখ ফেরাতে ফেরাতে অনেকটা যেন আপন মনেই বললে, মুখের কথাটা তো বললে গয়া, এই যথেষ্ট। এই বা ক্যাডা বলে এই দুনিয়ায়? আপনজন ভিন্ন ক্যাডা বলে? বড় আপন বলে যে ভাবি তোমারে। ষষ্ঠীর চাঁদ জুনিপার গাছের আড়াল থেকে হেলে পড়েছে মরিঘাটার বাঁওড়ের দিকে। ঝিঝি পোকারা ডাকছে পুরনো নীলকুঠির পুরনো বিস্তৃত সাহেব সুবোধের ভগ্ন সমাধিক্ষেত্রের বনে জঙ্গলে ঝোপঝাড়ের অন্ধকারে। ইছামতির বাঁকে বাঁকে বনে বনে নতুন কত লতাপাতার বংশ গজিয়ে উঠল। বলরাম ভাঙনের ওপরকার সোঁদালি গাছের ছোট চারাগুলো দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে ঘন জঙ্গলে পরিণত হয়ে ওঠে। কত অনাবাতি পতিত মাঠে আগে গজালো ঘেঁটুবন, তারপর এলো কাকঝঙ্গা, কচু, কাঁটানাটা আর বনমরিচের জঙ্গল। ঝোপে ঝোপে কত নতুন ফুল ফুটল। যাযাবর বিহঙ্গকুলের মতো কি কলকুজন। আমরা দেখেছি জলিধানের ক্ষেতের উপরে মুক্তপক্ষ বলাকার সাবলীল গতি,
মেঘ পদবীর ওপারে মৃণাল সূত্রমুখে। আমরা দেখেছি বনশিম ফুলের সুন্দর বেগুনি রং প্রতি বর্ষা শেষে নদীর ধারে ধারে। ওই বর্ষা শেষেই আবার কাশফুল উড়ে ওড়ে জল সরা কাদায় পড়ে বীজ পুঁতে পুঁতে কত কাশঝাড়ের সৃষ্টি করল বছরে বছরে। কাশবন কালে সরে গিয়ে শেওড়া বন সোদালি গাছ গজালো। তারপরে এলো কত কুমুরে লতা, কাঁটা বাঁশ, বন চালতা, দুর্ল গুলঞ্জ লতা, মোটর ফলের লতা, ছোট গোয়ালে বড় গোয়ালে। সুবাস ভরা বসন্ত মূর্তিমান হয়ে উঠল কতবার ইছামতির নির্জন চরের ঘেটু ফুলের দলে। সেই ফাল্গুন চৈত্রে আবার কত মহাজনী নৌকা নোঙর করে রেধে খেল বনগাছের ছায়ায়। ওরা বড় গাং বেয়ে যাবে এই পথে সুন্দরবনে মোম মধু সংগ্রহ করতে। বেনেহার মধু, ফুলপাটির মধু, গেঁয়ো, গরান, সুঁদুরি, কেওড়া গাছের নবপ্রস্ফুটিত ফুলের মধু। জেলেরা শলা জাল পাতে গলদা চিংড়ি আর ইটে মাছ ধরতে। পাঁচপোতা গ্রামের দুদিকের ডাঙাতেই নীল চাষ উঠে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে বন্য বুড়ো, পিটুলি, গামার, তিত্তিরাজ গাছের জঙ্গল ঘন হল। জেলেরা সেখানে আর ডিঙি বাঁধে না। অসংখ্য নিবিড় লতাপাতার জড়াজড়িতে আর সাই বাবলা, শেয়াকুল কাটা বনের উপদ্রবে ডাঙা দিয়ে এসে জলে নামবার পথ নেই। কবে সাতি আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জল পড়ে ঝিনুকের গর্ভে মুক্ত জন্ম নেবে, তারই দুরাশায় গ্রামান্তরের মুক্ত ডুবুরির দল জোংরা ঝিনুক স্তূপাকার করে তুলে রাখে ওকড়া ফলের বনের পাশে, যেখানে রাধাতলার হলুদ রঙের ফুল টুপটাপ করে ঝরে ঝরে পড়ে ঝিনুক রাশির ওপরে। অথচ কত লোকের চিতায় ছাই ইছামতির জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে। জোয়ারে যায়, আবার ভাটায় উজিয়ে আসে। এমনই বারবার করতে করতে মিশে গেল দূর সাগরের নীল জলের বুকে। যে কত আশা করে কলা গাছ করেছিল উত্তর মাঠে, দুয়ারি পেতেছিল বাঁশের কঞ্চি চিরে বুনে ঘোল ডুবুরির বাঁকে, আজ হয়তো তার দেহের অস্থি রোদ বৃষ্টিতে সাদা হয়ে পড়ে রইল ইছামতির ডাঙায়। কত তরুণী সুন্দরী বধূর পায়ের চিহ্ন পড়ে নদীর দুধারে ঘাটের পথে, আবার কত প্রৌঢ়া বৃদ্ধার পায়ের দাগ মিলিয়ে যায়। গ্রামে গ্রামে মঙ্গল শঙ্খের আনন্দ ধ্বনি বেজে ওঠে বিয়েতে, অন্নপ্রাশনে, উপনয়নে, দুর্গাপুজোয়, লক্ষ্মী পুজোয়। সেসব বধূদের পায়ের আলতা ধুয়ে যায় কালে কালে, ধূপের ধোঁয়া ক্ষীণ হয়ে আসে। মৃত্যুকে কে চিনতে পারে? গড়িয়েও সে মৃত্যু মাতাকে। পথপ্রদর্শক মায়া মৃগের মতো জীবনের পথে পথে পথ দেখিয়ে নিয়ে চলে সে। অপূর্ব রহস্য ভরা তার অবগুণ্ঠন কখনো খোলে শিশুর কাছে, কখনো বৃদ্ধের কাছে। তেলাকুচো ফুলের দুলুনিতে অনন্তের সে সুর কানে আসে। কানে আসে বনৌষধির কুটতিক্ত সুঘ্রাণে, প্রথম হেমন্তে বা শেষ শরতে। বর্ষার দিনে ইছামতির কুলে কুলে ভরা ঢলঢল রূপে সেই অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখতে পায় কেউ কেউ। কত যাওয়া আসার অতীত ইতিহাস মাখানো ওইসব মাঠ, ওইসব নির্জন ভিটের ঢিপি, কত লুপ্ত হয়ে যাওয়া মায়ের হাসি অতি অদৃশ্য রেখায় আঁকা। আকাশের প্রথম তারাটি তার খবর রাখে হয়তো। ওদের সকলের সামনে দিয়ে ইছামতির জলধারা চঞ্চল বেগে বয়ে চলেছে বড় লোনা গাঙের দিকে। সেখান থেকে মোহনা পেরিয়ে, রায়মঙ্গল পেরিয়ে, গঙ্গাসাগর পেরিয়ে মহাসমুদ্রের দিকে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর ত্রয়োদশ ও শেষ পর্ব। পুরো উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।